এখন বাংলাদেশের সবথেকে বড় মুনাফিক হচ্ছে শিবির। কেন? বিশ্লেষণ করছি। আমরা নিজের জীবন বাজি রেখে আন্দোলনে গিয়েছি। কাদের পিছনে আন্দোলনে গিয়েছি? যেসব ছাত্র সমন্বয়কদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। এখন আমরা আন্দোলন শেষ করার পর আন্দোলন যখন সফল হয়ে গেছে, ফ্যাসিস্ট সরকার যখন পালিয়ে গেছে, তখন আমরা দেখতে পাচ্ছি কি, যারা আন্দোলনের কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয়ক ছিল তারা নাকি শিবির করে, তাদের নাকি বিভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে। এটা জাতির সাথে কি মুনাফিকি করা না? এটা জাতির সাথে কি গাদ্দারি করা না? যেহেতু এরা আমাদেরকে বোকা বানিয়েছে, এরা আমাদের সাথে গাদ্দারি করেছে, এরা আমাদেরকে ধোঁকা দিয়েছে, সেহেতু এদের পেছনে থাকা যাবে না। এদেরকে কি আর সমর্থন করা যায়? এদেরকে আর সমর্থন করা যাবে না। এরা একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, আর আমরা বোকার মতো এদের অনুসরণ করেছি। কি মনে হচ্ছে ঠিক তাই না? এই যে যারা শিবির করে, এরা মূলত হচ্ছে রক কাটা সন্ত্রাস। এরা ক্যাম্পাসে ছাত্রদেরকে রক কাটে। এরা ক্যাম্পাসে থাকলে সেই ক্যাম্পাসে রক্তক্ষয়ী সন্ত্রাসী কর্মকাণ্ড চলে। আর চরমোনাই পীর সাহেব তো বলেই দিয়েছে, 3 জিনিসের নাম শিবির: বেআমল, বেয়াদব, উচ্ছৃঙ্খল। বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল, এই 3 জিনিস যার মধ্যে থাকবে সে হচ্ছে শিবির। এই খারাপ মানুষের সাথে কি থাকা যায়? এই খারাপ গুণগুলো যাদের মধ্যে আছে তাদেরকে কি আমাদের সুন্দর ক্যাম্পাসগুলোতে রাজনীতি করতে দেওয়া উচিত? অনেক তো হলো, এবার আমার কথা শোন। এই যে আমি যে কথাগুলো বললাম, হ্যাঁ, শিবির নিজেদের আত্মপরিচয় গোপন করে ক্যাম্পাসে থেকে কেন্দ্রীয় পর্যায়ের সমন্বয়ক হয়ে নেতৃত্ব দিয়েছে। কোন ছেলেটা দিয়েছে? ক্যাম্পাসের সবথেকে ভদ্র, সবথেকে মার্জিত রুচিসম্পন্ন একজন মানুষ, সবথেকে মার্জিত ব্যবহার যার, এবং ডিপার্টমেন্টের মেধা তালিকার 3য়তম শিক্ষার্থী। তাহলে বুঝতে পারছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমন্বয়ক যে শিবিরের সভাপতি, সেই ছেলেটা কত বড় খারাপ। আমার দৃষ্টিকোণ থেকে যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভার্সিটির বিপরীত মনস্তাত্ত্বিকের মানুষরাও যাকে সম্মান করে, সেই মানুষটা যদি শিবির হয়েও থাকে, সেই মানুষটা যদি নিজের পরিচয় গোপন রেখে দেশের স্বার্থে নিজের জীবনকে বাজি রেখে কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয়ক হয়ে নেতৃত্ব দিয়েও থাকে, তাহলে সেটা আমাদের জন্য আশীর্বাদ, সেটা আমাদের জন্য খোদার রহমত। কে যেত নিজের জীবনকে বাজি রেখে এই বাঙালি জাতিকে ফ্যাসিস্ট মুক্ত করার আন্দোলনের নেতৃত্ব দিতে? আপনি যেতেন? আমরা আন্দোলনে যাওয়ার আগে 10 বার ভাবতাম, আমাদের বাড়ি থেকে আটকে রাখতো, আমরা যেতে পারতাম না। একটা ভিডিও বানাতে গেলে 100 বার চিন্তা করতে হতো, আমাকে যদি পুলিশে ধরে নিয়ে যায়, আমাকে যদি আয়না ঘরে বন্দি করা হয়, একটা কথা আমরা বলতে পারতাম না মুখ খুলে। সেই একটা সময়ের মধ্যে গিয়ে নিজের জীবনকে বাজি রেখে যে আপনার দেশকে মুক্ত করার, ফ্যাসিস্ট সরকার মুক্ত করার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আজকে যখন পরিচয় প্রকাশ হয়েছে তখন আপনারা বলছেন কি সে জাতির সাথে গাদ্দারি করেছে। আসলে এই যে আমাদের কনসেপ্ট, এই কনসেপ্টটা মূলত ফ্যাসিস্টদের, এই কনসেপ্টটা মূলত ছাত্রলীগের, এই কনসেপ্টটা মূলত যুবলীগ, আওয়ামী লীগের। আমাদের সাধারণ মানুষের ইমোশনকে পুঁজি করে তারা সাধারণ একটা ব্যাপারকে, সাধারণ একটা বিষয়কে সুন্দরভাবে ইমোশনাল কথার ফুলঝড়ি এবং হাজারো অযৌক্তিক কুযুক্তিক ব্যাখ্যা দিয়ে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। তারা নাকি জাতির সাথে মুনাফিকি করেছে, জাতির সাথে গাদ্দারি করেছে। এখন আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই আপনি এত প্রশংসা করছেন, আপনি কি শিবির করেন? না ভাই, আমি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। দেশের নাগরিক হয়ে যদি কখনো রাজনীতি করতে হয়, তাহলে অবশ্যই যে দলের আদর্শ আমার কাছে ভালো লাগবে, যে দল মানুষের কল্যাণে কাজ করে, যে দলের সাথে থাকলে আপনার ইহকাল এবং পরকাল দুইটারই ব্যবস্থা হবে, সেই দলের সাথে আপনি রাজনীতি করতেই পারেন। আমিও হয়তো করতে পারি। তারপর আসি আমরা রেজাউল করিম সাহেবের কথায়। তিনি এই কথাটা অনেক আগে বলেছিলেন, বেআমল, বেয়াদব ও শৃঙ্খল, এই 3 জিনিস যাদের মধ্যে থাকবে তারা নাকি শিবির। কিন্তু আপনি আপনার ক্যাম্পাসে, আপনার আশেপাশে যত শিবির কর্মী আছে আপনার পরিচিত, আপনি তাদের দিকে লক্ষ্য করবেন, এই 3টা গুণ কোনো একজন শিবির কর্মীর মধ্যে আছে? শিবির সমর্থক না, মানে আমি মন থেকে পছন্দ করি, ধরেন আমি পছন্দ করি, আমি সমর্থক, আমি হাজার হাজার খারাপ কাজ করে বেড়াই, আমি না। আমি যদি ওদের পদে থাকি, আমি যদি ওদের দলের কোনো একজন নেতা পর্যায়ে থাকি,
তাহলে আমাকে লক্ষ্য করবেন। আমার মধ্যে কি এই তিনটার কোনো একটা আছে? যদি একজনের মধ্যেও আপনি দেখাতে পারেন যে সাথী বা সদস্য পদ পর্যন্ত চলে গেছে, যদি একজনের মধ্যেও আপনি দেখাতে পারেন, প্রমাণ করতে পারবেন না, দেখাতে পারবেন কি? প্রমাণ করতেই পারবেন না। বেআমল, বেয়াদব, উচ্ছৃঙ্খল হয়ে শিবিরের সদস্যপদ হওয়া যায় না। আপনি আমির হামজার কথা শুনেছেন? আপনি মুফতি আমির হামজাকে চিনেন? যিনি বলেছিলেন তার একটা ওয়াজের মধ্যে, আরে বেটা, আমাকে শিবিরের ক্যাডার বলিস কেন? শিবিরের জুতা টানার যোগ্যতা পর্যন্ত আমার নাই। যিনি আমির হামজা মুফতি, বাংলাদেশের একজন আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আর সেখানে আমরা তো চূর্ণকুটি। এখন কথা হচ্ছে, চিল নিয়ে গেছে কানে, সেই কথা শুনে চিলের পিছনে দৌড় দিলে হবে না। আপনার কানে হাত দিয়ে দেখতে হবে যে আসলেই কান আছে কিনা। আমাদের দেশের মধ্যে এই যে আপনি ছাত্র দল বলেন, ছাত্রলীগ বলেন, ছাত্র ফ্রন্ট বলেন, আর ডান বাম অনেক আছে যারা শিবিরকে পছন্দ করে না। শিবিরের বিরুদ্ধে এক একটা ন্যারেটিভ দাঁড় করায়, শিবিরের বিরুদ্ধে এক একটা অভিযোগ দাঁড় করায়, কিন্তু আজ পর্যন্ত আপনি কোথাও দেখেছেন শিবিরের বিরুদ্ধে একটা ছাত্রী কিংবা একজন নারী ধর্ষণের অভিযোগ? আপনি আজ পর্যন্ত দেখেছেন কোনো শিবির কর্মী কেন্দ্রীয় পর্যায়ে অথবা মাঠ পর্যায়ে যেখানেই হোক না কেন তার বিরুদ্ধে একটা মাদকের কেস হয়েছে, তার বিরুদ্ধে একটা হচ্ছে চুরির কেস হয়েছে? বাংলাদেশের জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিল যাদের আজ পর্যন্ত 1 টাকা চুরিরও কেস দেখাতে পারেনি। তাহলে বুঝতে হবে আপনার শত্রুগুলোও আপনার বিরুদ্ধে এই এলিগেশনগুলো দিতে ভয় পায় কিংবা দিতে পারে না। আপনি যদি এখন বলেন কেন্দ্রীয় পর্যায়ের যে শিবিরের নেতা আছে, আমি নাম জানি না, তার নাম ধরে যদি বলেন যে সে রেপ করেছে, সারা বাংলাদেশকে আপনি বলবেন 99% মানুষ একযোগে কোনো কিছু যাচাই বাছাই ছাড়াই বলে দেবে যে না, সে এই অপরাধটা করতে পারে না। কারণ কি? শিবিরের ছেলেরা কোনোদিন ধর্ষণ করতে পারে না, এটা এই দেশের মানুষ খুব ভালো করে জানে। কিন্তু যারা এই যে ন্যারেটিভগুলো দাঁড় করায়, তাদের দ্বারা প্রতিদিন অহরহ অসংখ্য মানুষ নির্যাতিত হয়। আপনি যদি দেখবেন চাঁদাবাজি কারা করছে, আপনি যদি দেখেন ধর্ম ব্যবসা কারা করছে, আপনি যদি দেখেন নিজেদের দলের পদ ভাগাভাগি নিয়ে মারামারি কারা করছে, হানাহানি কারা করছে। কিন্তু আপনি যদি দেখেন এই দলটার যাদেরকে নিয়ে এত সমালোচনা আলোচনা হচ্ছে, এই দলের পদ ভাগাভাগি নিয়ে কোনোদিন মারামারি হয় না। এই দলের মিছিল মিটিংয়ে আজ পর্যন্ত কোনোদিন ধাক্কাধাক্কি ঠেলাঠেলি মারামারি হয় নাই। এই দলে চেয়ার নিয়ে মারামারি হয় নাই, যেটা অন্য প্রত্যেকটা দলের মধ্যে আমরা প্রতিনিয়ত দেখতে পাই। আজকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে, ফেসবুকে ঢোকার পর শিবির 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 ছাড়া আর কোনো কথা নেই। আমি এখানে শিবিরের কর্মী না হয়েও এই কথাগুলো এই জন্য বলছি, এই যে যেমন বিগত অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে স্বেচ্ছার ছিলাম, তখন কথা বলেছি অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে, জীবনের রিস্ক নিয়ে। এখন স্বাধীন দেশে কথা বলতে হবে। অনেক দিন ধরে ভিডিও বানাই না, আজকে বানাচ্ছি এজন্য, কারণ হচ্ছে একটা ন্যারেটিভ আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা দলকে যখন, একটা গোষ্ঠীকে যখন চারপাশের মানুষ ভয় পাচ্ছে, তাহলে তাদের ভয়ের কারণটা কি? আসলে এদেরকে কি মানুষ বেশি পছন্দ করে? এদেরকে কি মানুষ বেশি ভালোবাসতে চায়? এদেরকে ভয় কেন করব? ক্যাম্পাসে ছাত্র দল থাকলে সমস্যা নাই, ছাত্র ফ্রন্ট থাকলে সমস্যা নাই, ছাত্র লীগ থাকলে সমস্যা নাই, ছাত্র আন্দোলনের নেতারা থাকলে সমস্যা নাই, তো শিবির থাকলে সমস্যা? শিবির কি কারো ঘাড়ে উঠেছে? শিবির কি কারোর জায়গা দখল করতে যাচ্ছে? শিবির কি কোনো ছাত্রর গায়ে হাত তুলেছে? তুলে নাই তো। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যত মেধাবী স্টুডেন্ট আছে তারা শিবিরে চলে যাবে, যত ভদ্রঘরের শিক্ষিত ছেলেরা আছে তারা শিবিরে চলে যাবে, তাদের বাবা মা তাদেরকে সাপোর্ট করবে, কারণ এটা জীবন গড়ে দেওয়ার মতো একটা সংগঠন। এই সংগঠনের সাথে যুক্ত হলে আপনার জীবন একটা আদর্শ শৃঙ্খলার মধ্য দিয়ে যাবে, আপনি একজন আদর্শ মানুষ হয়ে উঠতে পারবেন। এটা আমাদের দেশের মানুষ যারা শিবিরকে পছন্দ করে না তারাও এটা জানে। আমি সেদিন সাধারণ এক চাওয়ালার সাথে কথা বলছিলাম, তার সাথে আমার কথা হচ্ছিল, আচ্ছা দেশের নতুন যে দল আসবে, মানে চাঁদাবাজি থাকবে না, খুন খারাপি থাকবে না, বাক স্বাধীনতা থাকবে, সব জায়গায় মানুষ ন্যায্য বিচার পাবে, এরকম একটা দল যদি আপনি চান তাহলে কোন দলকে আপনি ভোট দিবেন? তখন সে আমাকে বলছে জামাত আসলে এরকম হবে। বলছি তাহলে জামাতকে কি আপনি ভোট দিবেন? বলে না। কেন ভোট দিবেন না? বলে জামাতকে ভোট দিলে তারা যদি ক্ষমতায় আসে তাহলে নারীরা বোরকা ছাড়া বের হতে পারবে না, প্রত্যেকটা জায়গায় ইসলামী আইন অনুযায়ী চলতে হবে, এমন হবে
দেখা যাবে আমাদের সবাইকে নামাজ পড়তে বাধ্য করা হচ্ছে। এমন হবে দেখা যাচ্ছে এই যে ব্যবসা করতেছি, লাইসেন্স ছাড়া ব্যবসা করতে পারবো না। আমি শোনার পরে মনে মনে ভাবলাম, তাহলে সমস্যাটা আমাদের এখানে। এই যে আমি কখনো শিবির করতে পারবো না, আমি শিবিরকে ভোট দিব না, আমি জামাতকে ভোট দিব না। কারণ ভাই, আমি যদি জামাতকে ভোট দেই তাহলে কিন্তু আমার ওই যে, যদি জামাত ক্ষমতায় আসে তাহলে এতদিন যেভাবে চলাফেরা করেছি, এই যে চুরি বাটপাড়ি ছিনতাই চাঁদাবাজ যা যাই করেছি না কেন, জোর করে অন্যের জমি দখল করেছি, এগুলো তো আর করতে পারবো না। তাই আমি জামাতকে ভোট দিব না। এতটুকুই ছিল। আশা করি আমার এই ভিডিও দেখে অনেকেই আমাকে হয়তো শিবির ট্যাগ লাগাবেন। লাগালেও আমার কিচ্ছু যায় আসে না। যদি আপনারা আমি শিবির না হওয়ার পরেও যদি আমাকে শিবির ট্যাগ লাগান, আমি মনে করবো আসলে আমার ঠিক আছে, আমার মনস্তাত্ত্বিক ঠিক আছে, আমি হক কথা বলতে পেরেছি, আমি ন্যায়ের পক্ষে থাকতে পেরেছি, এবং আমি একজন আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠার দিকে হয়তো ধাবিত হচ্ছি। আমাকে বলতেই পারেন শিবির, অন্য যা কিছু বলতে পারেন, কিন্তু ভাই আফসোস লিগ বলবেন না, মনে রাখবেন কথাটা। আর গালি দেওয়ার আগে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখে নেবেন।